তিন ধাপে হালনাগাদ পর চূড়ান্ত ভোটার দাঁড়াতে পারে 12 কোটি 80 লাখের বেশি। 31 অক্টোবর 18 পূর্ণ হলেই তালিকাভুক্ত। রাজধানীতে বাড়ছে ডেঙ্গুতে মৃত্যু, হাসপাতালগুলোতে রোগীর চাপ, ঝুঁকিতে জটিল রোগে আক্রান্তরা, বলছেন বিশেষজ্ঞরা। শনাক্ত না করি তাহলে জটিল রোগে যারা আগের থেকেই আছে তারা কিন্তু এইসব রোগেও মারাত্মক অসুস্থ হয়ে পড়তে পারে। নোয়াখালীতে ধর্ষণ থেকে বাঁচতে ছাদ থেকে লাফিয়ে বাঁচলেন গৃহবধূ। পা ভেঙে হাসপাতালে ভর্তি, মামলার পর দুজন গ্রেপ্তার। তীব্র গ্যাস সংকটে আশুগঞ্জ সার কারখানায় 6 মাস উৎপাদন বন্ধ, প্রতিদিন গড়ে লোকসান প্রায় 4.5 কোটি টাকা। এবং ঝুঁকিপূর্ণ ঘোষণার পর সহজেই মিলছে না বাংলাদেশিদের কানাডীয় ভিসা, সরকারকে আলোচনার তাগিদ বিশেষজ্ঞদের। বিভিন্ন ইউনিভার্সিটিগুলো সরকারের সাথে নেগোসিয়েশন করার চেষ্টা করতেছে এবং এই সমস্যার হয়তো খুব দ্রুত উত্তরণ করবে। স্বাগত এখন সকালে। পুরো আয়োজনের সঙ্গে আছি আমরা দুজন, আমি আরিফুল ইসলাম সাহাব এবং আমি সুমাইয়া রাত্রি। আগামী নির্বাচন ঘিরে ভোটার তালিকা আইনে পরিবর্তন এনে প্রথমবার 3 ধাপে চলছে হালনাগাদ। 2007 সালের জানুয়ারি পর্যন্ত জন্মগ্রহণকারী ভোটারদের উপজেলা পর্যায়ের দাবি আপত্তি সহ তালিকা হালনাগাদ শেষ। আর 31 অক্টোবরের মধ্যে 18 বছর পূর্ণ হলেই যুক্ত হবে চূড়ান্ত তালিকায়। ইসি জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক জানান, বর্তমানে ভোটার 12 কোটি 61 লাখ হলেও সব প্রক্রিয়া শেষে চূড়ান্ত সংখ্যা দাঁড়াতে পারে 12 কোটি 80 লাখের বেশি। মিয়া আমিরুলের প্রতিবেদন। সংসদ নির্বাচন আয়োজনে নির্বাচন কমিশনকে ঘটা করে যেসব কর্মযোগ্য গোছাতে হয় তার মধ্যে অন্যতম ভোটার তালিকা প্রস্তুতের কাজ, যেটি সংখ্যার হিসাব বিবেচনায় থাকে সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ, দল নিবন্ধন প্রক্রিয়া থেকে শুরু করে নির্বাচন সংক্রান্ত বেশ কিছু বিষয়ে। সবশেষ 10 আগস্ট বাড়ি বাড়ি গিয়ে করা ভোটার হালনাগাদের দ্বিতীয় ধাপের সম্পূরক ভোটার তালিকার খসড়া প্রকাশ করে নির্বাচন কমিশন, যেখানে নতুন করে 45 লাখের বেশি নতুন ভোটার যুক্ত হলেও মৃত্যুজনিত সংখ্যা বাদ দিয়ে 24,38,000-এর বেশি ভোটার অন্তর্ভুক্ত হয়। এ নিয়ে দেশে মোট ভোটার 12 কোটি 61 লাখের বেশি। কমিশনের ভোটার হালনাগাদ ঘিরে দেশের জেলা উপজেলা নির্বাচন অফিসে চলছে তৎপরতা। এতে সংশ্লিষ্ট এলাকার সম্পূরক ভোটার তালিকায় 21 আগস্ট পর্যন্ত নেওয়া হয়েছে দাবি আপত্তি। রাজধানীসহ দেশের বেশ কিছু নির্বাচন অফিস ঘুরে দেখা মিলে সংশোধনীর সাথে চলছে নতুন ভোটার যুক্ত ও ভোটার স্থানান্তরের কাজও। আমার জন্ম সনদের তথ্য ছিল না, এটাকে অনলাইন করা ছিল না, যে কারণে আর কি ভোটার হতে পারিনি। এখন অনলাইন করে আবার নতুন করে ভোটার হতে আসছে আর কি। যেহেতু প্রথম ভোট দিব সেহেতু মনে করেন যে একটু মনে আনন্দ আছে। ওই সময় করা হয়নি, তো এখন যেহেতু সময়সীমাটা বাড়াই দিছে সেটা আমাদের জন্য আসলে ভালো। এবার সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণে দেশের 40টির মতো জায়গায় ছোট বড় পরিবর্তন আসলেও সবচেয়ে বড় পরিবর্তন আসে গাজীপুরে। জায়গাটিতে আগে 5টি সংসদীয় আসন থাকলেও এবার তা 6টি হতে যাচ্ছে। এবারের হালনাগাদে এ যাবৎ 1,07,000-এর বেশি নতুন ভোটার নতুনভাবে যুক্তের কথা বলছে জেলা নির্বাচন অফিস। সংশোধন যেগুলো আমরা দেখছি যে আমাদের ফর্মেই ঠিক রয়েছে, তারা এখন আলাদা তথ্য চাচ্ছে, সেই সংশোধনটা করেছে। তো আমরা যাচাই বাছাই করতে দেখতেছি যে কাগজপত্র ঠিক থাকলে সেগুলো আমরা দিয়ে দিব। আর নতুন ভোটার যারা এই এলাকায় ছিল না, আমাদের তথ্য রয়েছে কিন্তু ছবিও তুলে নেই, ফর্মও ফিল আপ হয়নি, সেটাও আসতেছে, সেগুলোকে আমরা করে দিচ্ছি। এদিকে গাজীপুরের ন্যায় ঢাকার বেশ কয়েকটি নির্বাচন অফিসেও দেখা মিলল এমন হালচাল। পাশাপাশি পিছিয়ে নেই ঢাকার অদূরে কেরানীগঞ্জ, নারায়ণগঞ্জ কিংবা মুন্সিগঞ্জও। কর্তৃপক্ষ ধারণা করছিল হয়তো ছোটোখাটো ভুল ত্রুটি কিছু থাকতে পারে, এই জন্য কমিশন উদ্যোগী হয়ে পুনরায় কিন্তু প্রুফ দেখেছে। যদি কখনো মনে হয় যে এখানে কোনো ধরনের সন্দেহ হয় বা কোনো একটা একটা কাগজে মনে হচ্ছে যে এটা সঠিক মনে হয় না, তখন আমরা ইউনিয়ন পরিষদে একটা লিখিত চিঠি দিই, যে এটাকে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পরে ভেরিফাই করে আমাদেরকে আলাদা একটা চিঠি দিলে তখন আমরা তাকে ভোটার করি। এদিকে দাবি আপত্তির এসব প্রক্রিয়া 24 আগস্ট মাঠ পর্যায়ে নিষ্পত্তি করেছে নির্বাচন কমিশন, যেখানে পরবর্তী প্রক্রিয়া শেষে আগামী 31 আগস্ট দ্বিতীয় ধাপের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের কথা ভাবছে নির্বাচন কমিশন। দেশ বিদেশের বিভিন্ন পর্যায়ে ভোটার তালিকা সমন্বয়ে থাকা জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক সংস্থাটির ঘাটতির কথা স্বীকার করে মানুষের সচেতনতার কথা জানান। বলেন, সব মিলিয়ে তফসিলের আগে চূড়ান্ত ভোটার তালিকায় 12 কোটি 80 লাখের মতো ভোটার হওয়ার সম্ভাবনা রয়েছে এবার।
যারা আগে নানান কারণে এবং অনীহার কারণে ভোটার হতে পারে নাই তাদেরকে কিন্তু আমরা অলরেডি সম্পৃক্ত করেছি ব্যাপকভাবে। যা যা করার মনে হয় সবগুলোই করেছিলাম, কিন্তু কোনো কোনো জায়গায় কেউ কেউ যদি সেই তথ্য থেকে মানে তারা বঞ্চিত হয়ে থাকে এবং ভোটার হতে না পারে, আপনারা এখন তাদেরকে বলতে পারেন তারা যেন এখনই ভোটার হয়ে যায়। অক্টোবরের মধ্যে সংসদ নির্বাচনের মূল প্রস্তুতি সম্পন্নের পরিকল্পনা নিয়ে নির্বাচনের রোডম্যাপ চূড়ান্ত করছে ইসি, যেখানে ভোটার তালিকা চূড়ান্ত, দল নিবন্ধন, সীমানা পুনর্নির্ধারণ, পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন এবং আরপিও সংশোধনী সহ প্রার্থীর আচরণ বিধিমালার বিষয়ে সময়সীমা নির্ধারণ করা হচ্ছে। মিয়া আমিরুল, এখন, ঢাকা। বাংলাদেশ সফরের শেষ দিন রোববার ব্যস্ততম সময় পার করেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। প্রধান উপদেষ্টা এবং বিএনপি চেয়ারপারসনের সাথে দেখা করেন, পাশাপাশি খোঁজ খবর নেন জামায়াতের আমিরের স্বাস্থ্যের। আলাপচারিতায় উঠে আসে দ্বিপক্ষীয় সম্পর্ক, আঞ্চলিক সহযোগিতা ও মুসলিম উম্মার কল্যাণের ইস্যুগুলো। আরও জানাচ্ছেন সিফাত শাহরিয়ার। এক যুগেরও বেশি সময় পর পাকিস্তানি কোনো পররাষ্ট্রমন্ত্রীর বাংলাদেশ সফর। 2 দিনের এই সফরের শেষ কর্মসূচি ছিল বিএনপি চেয়ারপারসনের সঙ্গে সাক্ষাৎ। সন্ধ্যায় বেগম খালেদা জিয়ার বাসভবন ফিরোজায় পৌঁছে তার স্বাস্থ্যের খোঁজ খবর নেন পাক পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। পৌনে 1 ঘন্টার সাক্ষাতে 2 দেশের সম্পর্ক স্বাভাবিক করা ও একসাথে কাজ করার বিষয়ে আলাপ হয় তাদের। এ সময় দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর সংগঠন সার্ক নিয়ে স্মৃতিচারণ করেন খালেদা জিয়া। এ সময় উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন ও পাকিস্তান রাষ্ট্রদূত ইমরান হায়দার। দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে ভবিষ্যতে যাতে দুদেশের মানুষের সাথে আরও আপনার সম্পর্ককে স্বাভাবিকরণ এবং একই আন্তর্জাতিক অঙ্গনে যাতে সবাই মিলিতভাবে কাজ করতে পারে সে কথা। এর আগে দুপুরে জামায়াতের আমিরের সাথে দেখা করেন পাক পররাষ্ট্রমন্ত্রী। আধা ঘন্টার বৈঠকে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নেয়ার পাশাপাশি মুসলিম বিশ্বের ঐক্য নিয়ে আলাপ করেন তারা। বিশেষ করে ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসন বন্ধে মুসলিম দেশগুলোর শক্ত অবস্থান তৈরিতে গুরুত্ব আরোপ করেন 2 নেতা। তারা মোহতারাম আমির জামাত ডক্টর শফিকুর রহমান সাহেবের স্বাস্থ্যের খোঁজখবর নিতে এসেছিলেন, সৌজন্য সাক্ষাৎ করতে এসেছিলেন। মুসলিম উম্মার ঐক্যের ব্যাপারে উনি বলেছেন যে, এবং বিশেষ করে ফিলিস্তিনিদের হামাসের উপরে যে জুলুম অত্যাচার চলছে এ ব্যাপারে উনি অত্যন্ত গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। উনি দৃষ্টি আকর্ষণ করছেন পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় আছে, কী কী বিষয়ে আমরা একসাথে কাজ করতে পারি। একটা জয়েন্ট একটা বডি তৈরি হয়ে পসিবিলিটিসগুলো, ইনভেস্টমেন্টের ক্ষেত্রগুলো ফাইন্ড আউট করতে পারে এবং সেভাবে আমরা এগিয়ে যেতে পারি। বিকেলে দেখা করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে। প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় 2 দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়। পরে প্রধান উপদেষ্টা জুলাই গণঅভ্যুত্থানের বিভিন্ন চিত্র সম্বলিত একটি গ্রাফিতির বই উপহার দেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীকে। সিফাত শাহরিয়ার, এখন, ঢাকা। আর কোনো রোহিঙ্গাকে বাংলাদেশে ঢুকতে দেয়া হবে না। কক্সবাজারে 3 দিনের আন্তর্জাতিক সম্মেলনে কঠোর বার্তা দিয়েছে সরকার। আজ যোগ দেবেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। সম্মেলনে যোগ দিয়ে রোহিঙ্গা প্রতিনিধিরা জানান তারা খাদ্য কিংবা কাপড়ের জন্য বাংলাদেশে আসেননি, অত্যাচারিত হয়ে নিজ দেশ ছেড়েছেন। আর তাই দ্রুত নিরাপদ প্রত্যাবাসন চায় রোহিঙ্গা জনগোষ্ঠী। বিস্তারিত নাজমুস সাকিবের প্রতিবেদনে। প্রায় 8 বছর আগে মিয়ানমারের রাখাইন থেকে লাখ লাখ রোহিঙ্গার অনুপ্রবেশ ঘটে বাংলাদেশে। দিনে দিনে সংখ্যার হিসেবে তা 10 লাখ ছাড়িয়েছে। 18 কোটির বেশি জনসংখ্যার এই বাংলাদেশে রোহিঙ্গা প্রত্যাবাসনও তাই জরুরি হয়ে দাঁড়িয়েছে। এমন প্রেক্ষাপটে রোহিঙ্গা প্রত্যাবাসনের লক্ষ্যে কক্সবাজারে আয়োজন করা হয় 3 দিনের আন্তর্জাতিক সম্মেলন। রোববার প্রথম দিনের সংলাপে উপস্থিত হন বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, আন্তর্জাতিক সংস্থাগুলোর প্রতিনিধি, বিএনপি, জামায়াত, এনসিপি সহ রাজনৈতিক দলগুলোর নেতারা। তবে মূল আকর্ষণ ছিল রোহিঙ্গাদের প্রায় 100 খানেক প্রতিনিধির উপস্থিতি। রোহিঙ্গারা বলেন, বাংলাদেশের সঙ্গে এক হয়ে আন্তর্জাতিক সম্প্রদায় যেন তাদের প্রত্যাবাসনের যথেষ্ট উদ্যোগ নেয়। বিভিন্ন দেশগুলোর পাশাপাশি মুসলিম দেশগুলোকে এগিয়ে আসারও আহ্বান জানান তারা। For us, repatriation is not just about physically returning to our homeland. It is about returning with rights,
with dignity. The first challenges that we need is to be able to cross the Naf River mentally, think that the Rohingya issue is a Myanmar issue, Myanmar issue is a Rohingya issue, and they are both intertwined. এ সময় বিভিন্ন দেশে থাকা রোহিঙ্গা জনগোষ্ঠীও মিয়ানমারকে আন্তর্জাতিকভাবে চাপ দিয়ে হলেও সংকট সমাধানের দাবি জানান। We demand self-defense, self-determination and equality, not for sympathy. বাংলাদেশের মুরব্বিয়ানা করি আর সুন্দর করি মেহরবানি করি আর দেশন তারা দেবেন হকলে রেখে তোমার গরি দিবে বলে আশা করি। অন্যদিকে ডেপুটি প্রেস সচিব জানান, রোহিঙ্গাদের প্রত্যাবাসনে সরকার আন্তরিক, তবে নতুন করে আর কাউকে সীমান্ত পার হয়ে দেশে ঢুকতে দেয়া হবে না। বাংলাদেশ প্রান্তে বাংলাদেশের নিয়ন্ত্রণটা আরোপ করতে পারে। সো বাংলাদেশে যারা সীমান্তে রক্ষার দায়িত্বে নিয়োজিত আছেন তারা সতর্ক অবস্থানে আছেন যাতে নতুন করে কোনো রোহিঙ্গা ইনফ্লাক্স না হয়। এই মুহূর্তে অলরেডি আমাদের জন্য এটা অনেক বড় একটা সংকট আমাদের দেশে বিদ্যমান। 3 দিনের সম্মেলনে সোমবার সকালের অধিবেশনে উপস্থিত থাকবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সম্মেলন ঘিরে রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনের আশা বাংলাদেশের। নাজমুস সাকিব, এখন কক্সবাজার। আরএফএল ওয়াটার পাম্পের অটোথার্মাল টেকনোলজি, যা বেশি হিটে নষ্ট হয় না, শতভাগ মসৃণ, ব্রাশ ইম্পেলার নিশ্চিত করে অধিক পানির ফ্লো। আরএফএল ওয়াটার পাম্প অন করলে পানির তুফান। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যাত্রাবাড়ী থানায় দায়ের করা হত্যা মামলায় কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার রাতে বরিশাল থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে গেল 17 আগস্ট বৈষম্য বিরোধী আন্দোলনে হামলা ও আন্দোলনকারীদের হত্যার অভিযোগে যাত্রাবাড়ী থানায় দায়ের করা এক মামলায় তৌহিদ আফ্রিদির বাবা মাই টিভির চেয়ারম্যান মোহাম্মদ নাসির উদ্দিন সাথীকে গ্রেপ্তার করে পুলিশ। যাত্রাবাড়ী থানার সেই মামলাটি গেল বছরের আগস্টের 30 তারিখ দায়ের করা হয়, যেটি বর্তমানে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি তদন্ত করছে। মামলায় প্রধান আসামি করা হয় শেখ হাসিনাকে। আসামির তালিকায় 2 নম্বরে রয়েছেন সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং 3 নম্বরের সাবেক আইজিপি আব্দুল আল মামুন। মামলায় 11 নম্বর আসামি তৌহিদ আফ্রিদি এবং 22 নম্বর আসামি তার বাবা নাসির উদ্দিন সাথী। এই হত্যা মামলায় মোট 25 জনকে আসামি করা হয়। এছাড়া অজ্ঞাত আরও 150 জনকে আসামি করা হয়েছে। নোয়াখালীর পৌর এলাকায় স্বামী, শাশুড়ি ও দেবরকে আটকে রেখে গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে 7 থেকে 8 যুবকের বিরুদ্ধে। এই ঘটনায় 3 জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত কয়েকজনকে আসামি করে মামলা করেছে ভুক্তভোগীর স্বামী। বিষয়টি জানাজানি হলে রোববার দুপুরে অভিযুক্ত 2 জনকে গ্রেপ্তার করে পুলিশ। ভুক্তভোগী পা ভেঙে হাসপাতালে চিকিৎসাধীন। নোয়াখালী থেকে নাসিব শুভর তথ্য ও ছবিতে প্রতিবেদন। গেল শুক্রবার সকালে সুবর্ণচরে শ্বশুরবাড়ি থেকে রাগ করে মাইজদি চলে আসেন ভুক্তভোগী নারীর স্বামী। পরে ওই নারী তার স্বামীর সঙ্গে কথা বলতে সেখানে গেলে পৌরবাজার এলাকায় তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে স্থানীয় হানিফ সহ 2 জন তাদের ঝগড়ার সুযোগ নিয়ে বিষয়টি সমাধান করার আশ্বাস দিয়ে স্বামী স্ত্রী 2 জনকে পৌরবাজারের পরিত্যক্ত একটি ভবনের 2য় তলায় নিয়ে যায়। এ সময় তার স্বামীকে আলাদা রুমে আটকে রাখা হয়। এক পর্যায়ে ভুক্তভোগীর স্বামী তার মা ও ভাইকে বিষয়টি জানালে ঘটনাস্থলে আসেন তারাও। পরে তাদের সবাইকে আটকে রেখে ওই নারীকে ধর্ষণের চেষ্টা করে স্থানীয় হানিফ, কামরুল ও হামিদ সহ বেশ কয়েকজন যুবক। ধস্তাধস্তির এক পর্যায়ে ওই নারী 2য় তলার ছাদ থেকে লাফ দেয়। পরে ভুক্তভোগী নারীর পা ভেঙে গেলে তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। পালিয়ে যায় অভিযুক্তরাও। আমার হাজবেন্ডের আরেক জায়গায় নিয়ে যায়, আমার এক জায়গায় বন্দি করে। বন্দি করার পরে আমার গার উন্না টুন্না সব খুলিয়ালা। পরে আমি মিশা কথা কই, ফোনের কানের দরদরি তো মানরা কই, এই কথা কই আমি রুমতে অনেক কষ্ট করার পর আমি নিজের ঘর লোক যুদ্ধ করে এলের রাতের তো আমি বাসি বাইরে চলে আসছি। ইজ্জত ভাসানোর লাই আমি কি রেসাতে লাভ দিছি, আমি তাকাইও নই আমি উঠলে কি মরম না বাস। ঘটনা জানাজানি হলে বাজার কমিটি থেকে ডাকা হয় মিটিং। এ সময় হানিফ ও কামরুলকে কৌশলে মিটিংয়ে নিয়ে আসা হলে তাদের গ্রেফতার করে পুলিশ। আমি আমার মতো করে আমি আমার লোকজন সেট করছি এদেরকে বাজারে আসলে আটক করার জন্য। এর বিভাগে আমি একটা পাচ্ছি যেন এদেরকে ধরা যায়। আমি আসছি, আসার পরে আমি আপনাদেরকে খবর দিছি, পুলিশে খবর দিছি। ধর্ষণ চেষ্টার ঘটনায় রোববার রাত 11টার দিকে সুধারাম মডেল থানায় মামলা দায়ের করেন ভুক্তভোগীর স্বামী। এ সময় 3 জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত কয়েকজনকে আসামি করা হয়। পৌর মার্কেটের সামনে স্বামী স্ত্রী 2 জনের মধ্যে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ সৃষ্টি হয়। বিরোধ সৃষ্টির মধ্যে এক পর্যায়ে 2 জন
2 থেকে 3 জন লোক এসে তাদেরকে বলে দিয়ে উপরে দোতলা উপরে রুমে নিয়ে যাবে, ওখানে তাদের স্বামী স্ত্রী বিষয়টা সমাধান করে দিবে। তখন তাদের কথা শুনে এই দুজন তাদের সাথে পর মার্কেট 2য় তলা যায়। এরা কৌশলে স্বামীকে পৃথক একটা রুমে ঢুকে ফেলে মহিলাকে অন্য একটা রুমে নিয়ে যায়, তার সাথে দেখানোর চেষ্টা করে। মহিলা ওদের থেকে বাঁচার জন্য লাফ দিয়ে পড়ে আহত হয়। এ বিষয়ে হেজার প্রাপ্তি সাপেক্ষে আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এদিকে গাজীপুরের শ্রীপুরে স্কুল থেকে বাড়ি ফেরার পথে 8 বছর বয়সী এক শিশু শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে। এ সময় অভিযুক্ত ব্যক্তিকে আটক করে পুলিশে দেয় স্থানীয় জনতা। এছাড়া চট্টগ্রামের আনোয়ারায় এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে 2 জনকে গ্রেফতার করেছে পুলিশ। শামীমা রহমান শাম্মী, এখন। তীব্র গ্যাস সংকটে 6 মাস যাবৎ বন্ধ ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানার ইউরিয়া উৎপাদন। প্রতিদিন অন্তত 4.5 কোটি টাকার সার উৎপাদন ব্যাহত হচ্ছে। অভিযোগ, বিদেশ থেকে সার আমদানির মাধ্যমে কমিশন বাণিজ্যের জন্য বছরের বেশিরভাগ সময় গ্যাস সরবরাহ বন্ধ রাখা হয় কারখানায়। প্রতি বছর সার উৎপাদনের লক্ষ্য পূরণে ব্যর্থ হচ্ছে কারখানাটি। রাশেদ মিয়ার ক্যামেরায় আজিজুল সঞ্চয়ের প্রতিবেদন। মেঘনার পূর্ব পারে 500 একরেরও বেশি জায়গা জুড়ে বিস্তৃত আশুগঞ্জ সার কারখানা। চালু হওয়ার প্রথম দিকে দিনে 1600 টন সার উৎপাদন করলেও এখন কোনোমতে প্রায় 1150 টন ইউরিয়া সার উৎপাদন করতে পারে কারখানাটি। গুণগত মানসম্পন্ন হওয়ায় আশুগঞ্জ সার কারখানায় উৎপাদিত প্রিল্ড ইউরিয়া সার কৃষকদের কাছেও বেশ জনপ্রিয়। প্রায় 750 ডিলারের মাধ্যমে সার পাঠানো হয় আওতাভুক্ত 7 জেলায়। তবে গেল কয়েক বছরে সার উৎপাদনে বিসিআইসির দেওয়া লক্ষ্যমাত্রা পূরণে ব্যর্থ হচ্ছে কারখানাটি। মূলত ঘন ঘন যান্ত্রিক ত্রুটির পাশাপাশি বছরের বেশিরভাগ সময় গ্যাস সরবরাহ না থাকায় বন্ধ থাকে ইউরিয়া উৎপাদন। চাহিদার যোগান দেয়া হয় আমদানি করা সার দিয়ে। উৎপাদন স্বাভাবিক রাখতে না পেরে লোকসানি প্রতিষ্ঠানে পরিণত হয়েছে সার কারখানাটি। নতুন যন্ত্রপাতি সংযোজন আর নিরবচ্ছিন্ন গ্যাস পেলে আশুগঞ্জ সার কারখানা আবারও লাভজনক প্রতিষ্ঠানে পরিণত হবে বলে দাবি উৎপাদন সংশ্লিষ্টদের। এখনও আমদানি নির্ভরতাই রয়ে গেছে। আমাদের সারা দেশের সার কারখানাগুলোকে বন্ধ রেখে আমদানির প্রতি তোড়জোড় চলছে। সরকারি সার কারখানাগুলো বন্ধ রাখা মোটেই উচিত হচ্ছে না। এটা সরকারি সম্পদের ধ্বংস হচ্ছে, যেটা এই জনগণের সম্পদ। তো একটা নতুন সার কারখানা করতে গেলে 20,000 কোটি টাকা লাগবে। তো এই সার কারখানাগুলোকে যদি আমরা কিছু নতুন যন্ত্রপাতি সংযুক্ত করে আবার চালু করতে পারি, এই সার কারখানা দেশের অর্থনীতি অবদান রাখবে এবং আমদানি নির্ভরতা কমাবে। তবে আগামী সেপ্টেম্বরের মধ্যেই পুনরায় গ্যাস পাওয়ার আশা করছে কারখানা কর্তৃপক্ষ। অতি শীঘ্রই গ্যাস সংযোগ দেওয়ার জন্য প্রত্যেকটা বন্ধ কারখানায়, এখন আরও আছে যমুনা, শাহজালাল, সিওফেল, এগুলাতে গ্যাস একসাথে দেওয়ার জন্য একটা কমিটি হয়েছে গঠন। অলরেডি ইতিমধ্যে আমাদের অর্থমন্ত্রী থেকে আমাদেরকে প্রশ্ন করা হয়েছে, আমাদেরকে কিছু কাগজপত্র বলেছে যে আমরা গ্যাস দিলে কতদিনের মধ্যে, আমরা বলছি আমরা 15-20 দিনের মধ্যে গ্যাস দিলে আমরা প্রোডাকশনে যেতে পারবো ইনশাল্লাহ। আশুগঞ্জ সার কারখানার উৎপাদন স্বাভাবিক রাখতে প্রতিদিন 600 PSI চাপে প্রায় 48 মিলিয়ন ঘনফুট গ্যাসের প্রয়োজন হয়। আজিজুল সঞ্চয়, এখন ব্রাহ্মণবাড়িয়া। রাজধানীর হাসপাতালগুলোতে বাড়ছে ডেঙ্গু রোগী। এর মধ্যে গত শনিবার ডেঙ্গুতে 4 জনের মৃত্যু হয়েছে। এর আগে বৃহস্পতিবার ডেঙ্গুতে 5 জনের মৃত্যু হয়েছে সারা দেশে, যা চলতি বছরে এক দিনের সর্বোচ্চ। এমন পরিস্থিতিতে জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের আশঙ্কা, বিভিন্ন জটিল রোগে আক্রান্ত ব্যক্তিদের জন্য নতুন করে ঝুঁকি বাড়বে। শম্পা বিশ্বাসের প্রতিবেদন। ডেঙ্গু এখন আর রাজধানীর মধ্যে সীমাবদ্ধ নেই। ঢাকা এবং ঢাকার বাইরে আজকাল রোগী বাড়ছে সমানতালে। চলতি বছরের 21 আগস্ট একদিনে ডেঙ্গুতে সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হয়। এদিন ডেঙ্গুতে 5 জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে 3 জন ঢাকার এবং 2 জন রাজশাহীর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এছাড়া 21 আগস্ট নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন 311 জন। দেশের ডেঙ্গু পরিস্থিতির এই তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এরপর গত শনিবার ডেঙ্গুতে আরও 4 জনের মৃত্যু হয়েছে। হিসেব বলছে 2025 সালে এ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন 28,202 জন। এই সময় মৃত্যু হয়েছে 114 জনের। এমন পরিস্থিতিতে জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের শঙ্কা, জটিল রোগে আক্রান্ত ব্যক্তিদের জন্য এবার নতুন করে ঝুঁকি বাড়াবে ডেঙ্গু। এই নীতিটা আমরা প্রয়োগ করেছি কোভিডে। এই নীতিটা সমস্ত এই সংক্রামক ব্যাধি যেগুলো জনস্বাস্থ্যের জন্য বিপজ্জনক, সেই সব ক্ষেত্রে আমাদের মেনে চলা উচিত। তাহলে মৃত্যু কিন্তু অনেক কমে যাবে। ডেঙ্গির ক্ষেত্রে এটা করা উচিত। যদি অবহেলা করি, আমরা শনাক্ত না করি, তাহলে জটিল রোগে যারা আগের থেকেই আছে তারা কিন্তু এইসব রোগেও
মারাত্মক অসুস্থ হয়ে পড়তে পারে। দেশে 2023 সালে ডেঙ্গু সবচেয়ে ভয়াবহ আকার ধারণ করে। ওই বছর 3,21,179 জন মানুষ ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন এবং মৃত্যু হয় 1,705 জনের। শম্পা বিশ্বাস, এখন, ঢাকা। নওগাঁর বাইপাস এলাকায় চালু হয়েছে নতুন মাছের আড়ত, যেখানে অংশ নিয়েছে 25টির মতো আড়ত। এ নিয়ে আরও জানাতে বাইপাস মাছের আড়ত থেকে যুক্ত হয়েছেন আব্বাস আলী। আব্বাস, আড়ত শুরুর প্রথম দিনে ক্রেতাদের ভিড় কেমন দেখছেন, আর আড়তে মাছের সরবরাহ দরদাম নিয়ে বিস্তারিত জানতে চাই আপনার কাছ থেকে। আমি এখন অবস্থান করছি নওগাঁ শহরের চকপাথুরিয়া এলাকার বাইপাস এলাকায় নতুন করে আজ একটি মাছের আড়ত চালু হয়েছে। আর এই মাছের আড়তটির নাম দেওয়া হয়েছে বড় মাছ বাজার। এ নিয়ে একটি আলোচনা সভা প্রায় শেষ হয়েছে, যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন জেলা মৎস্য কর্মকর্তা পূর্বচালী। তিনি ইতিমধ্যে এই মাছের আড়তের মাছ বেচা কেনার উদ্বোধন করেছেন। আপনাকে একটি বিষয় জানিয়ে রাখি যে নওগাঁ শহরের নওগাঁ পৌর যে একটি মাছের আড়ত রয়েছে, সেখানে আসলে জায়গা অনেকটা সংকীর্ণ এবং রাস্তাঘাটও অনেকটা সরু, যার কারণে আসলে সেখানে যেসব মাছের গাড়ি রয়েছে সেখানে সঠিক সময় যাইতে পারে না। অনেক সময় প্রচন্ড জ্যামের কারণে দেরি হয়, যার কারণে যারা মৎস্য চাষি রয়েছেন তারা আসলে সঠিক সময়ে মাছের গাড়ি যেতে না পারার কারণে সেখানে তারা অনেকটাই দাম না পেয়ে অনেকটাই প্রতারিত হন এবং ন্যায্য দাম পাওয়া থেকে অনেকটা বঞ্চিত হন বলে জানিয়েছেন মাছ ব্যবসায়ীরা। সেই থেকে এখানে নতুন এবং পুরাতন কিছু মাছ ব্যবসায়ী রয়েছে, তারা মূলত এখানে নতুন করে এই মাছের আড়তটি চালু করেছেন। ইতিমধ্যে ব্যবসায়ীদের হাত ডাকে মুখরিত হয়ে উঠেছে এই মাছ বাজার, এবং বলা যায় যে এখানে আশপাশে যেসব উপজেলা রয়েছে সেখান থেকে মাছ চাষিরা এখানে মাছ বেচা কেনার জন্য নিয়ে এসেছেন। বলা যায় যে প্রায় 10 থেকে 12 লক্ষ টাকার মাছ এখানে আজ বেচা কেনা হবে। এবং আমি দেখেছি যে প্রায় ছোট যেসব পিক আপ রয়েছে এবং ভোটগুলি রয়েছে, এগুলো প্রায় 12 থেকে 14টি গাড়িতে করে এখানে মাছ নিয়ে আসা হয়েছে। মাছের দামের কথা যদি বলি, যে এখানে জীবিত যেসব মাছ রয়েছে 1 থেকে 3 কেজি ওজনের রুই এবং কাতলা, এগুলো বিক্রি হচ্ছে 300 থেকে 400 টাকা কেজি। সিলভার 1 থেকে 2.5 কেজি পর্যন্ত ওজন বিক্রি হচ্ছে 200 থেকে 250 টাকা কেজি। জাপানি বিক্রি হচ্ছে 200 থেকে 250 টাকা কেজি। তেলাপিয়া 180 থেকে 240 টাকা কেজি পর্যন্ত এখানে বিক্রি হচ্ছে। যারা মাছ ব্যবসায়ী রয়েছেন তারা বলছেন, যেহেতু এটি নতুন একটি মাছের আড়ত চালু হয়েছে এবং তারা ভালো দাম পাবেন এবং এই মাছ বাজারটি আগামীতে সম্ভাবনাময় একটি বাজার বলে এখানকার যারা মাছের আড়ত রয়েছে তারা জানিয়েছেন এখানে যে পাশে যে বাইপাস রোড হয়েছিল, এই রোডের পরে দুটি বড় বড় শিক্ষা প্রতিষ্ঠান, বিশেষ করে নওগাঁ মেডিকেল কলেজ এবং নওগাঁ বিশ্ববিদ্যালয় এখানে স্থাপন হওয়ার কথা রয়েছে, যার কারণে আগামীতে সম্ভাবনাময় একটি এই মাছের আড়ত হতে পারে বলে তারা জানিয়েছেন। তবে যেহেতু এখন বর্ষাকাল চলছে, যার কারণে পুকুর সহ বিভিন্ন যেসব জলাশয় রয়েছে সেসব জলাশয়ে পানি বেশি থাকার কারণে মাছ কম শিকার করা হচ্ছে। এতে করে মাছের সরবরাহ কিছুটা কমছে, আর সরবরাহ কম থাকার কারণে মাছের দাম কেজি প্রতি বলা যায় যে প্রায় 40 থেকে 50 টাকা পর্যন্ত বেশি বলে জানিয়েছেন এখানকার মাছ ব্যবসায়ী এবং আড়তদার। তো এই ছিল আমার কাছে মাছের দর দাম নিয়ে সবশেষ। নওগাঁর বাইপাস এলাকায় চালু হয়েছে নতুন মাছের আড়ত। এ নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন আব্বাস আলী। পটুয়াখালীর খাল, বিল, ঝিলে অসংখ্য শাপলা ফুল ফুটলেও সেই পরিমাণ এখন কমেছে। বর্তমানে জলাশয়ে খুব একটা দেখা যায় না জাতীয় এই ফুল। এ নিয়ে আরও জানাতে পটুয়াখালী থেকে যুক্ত হয়েছেন জসিম পারভেজ। জসিম, বর্তমানে শাপলা ফুল আমরা খুব একটা বেশি দেখতে পাচ্ছি না জলাশয়ে, এর কারণ হিসেবে আসলে বিশেষজ্ঞরা কি বলছেন? আসলে রূপসী বাংলার একটি গ্রামীণ ঐতিহ্য রয়েছে, সেটি হচ্ছে বিল, ঝিল সবগুলোই শাপলা ফুলে পরিপূর্ণ। সূর্যের আলো ফোটার সঙ্গে সঙ্গেই কিন্তু সেগুলো দেখা যায় এবং সেখানে পাখালি বিচরণ সহ নানা সৌন্দর্যে মণ্ডিত থাকে যেখানে এই শাপলা ফুল ফুটে থাকে। আপনাকে আরও জানিয়ে রাখি যে শাপলা ফুলের পরিচ্ছন্ন জীবনচক্র এবং দৃষ্টিনন্দন এবং সৌন্দর্যের কারণেই এবং ঔষধি গুণাবলী রয়েছে
রয়েছে, সে কারণেই কিন্তু এই ফুলকে জাতীয় ফুল হিসেবে অন্তর্ভুক্ত করেন বিশেষজ্ঞরা। তো এক কথা বলা যায় যে এই শাপলা ফুল এখন জলবায়ু পরিবর্তনের যে প্রভাব পড়েছে, সে প্রভাবের কারণেই কিন্তু বিলে ঝিলে পানি সংকট থাকা এবং নোনা পানির আধিক্যতা বাড়ায় এই মিষ্টি পানির যে বাসি বেড়ে ওঠা যে এই শাপলা ফুল, সেগুলো কিন্তু এখন অস্তিত্ব সংকটে পড়েছে, এমনটি জানিয়েছে স্থানীয় পর্যায়ে যে সকল বিশেষজ্ঞ রয়েছে তারা বলছেন। এছাড়া যে সংশ্লিষ্ট উদ্ভিদ বিশেষজ্ঞ যারা রয়েছেন তাদের সঙ্গে আমরা কথা বলেছি, তারা বলেছে যে বাংলাদেশ এখন কিন্তু উপকূলীয় অঞ্চলটি হচ্ছে এখন জলবায়ু পরিবর্তনের প্রভাবে লবণাক্ততার পরিমাণ বাড়ছে এবং শুষ্ক মৌসুমে শুষ্ক যে পরিমাণটা সেটাও কিন্তু বেড়ে যাচ্ছে। খাল বিল নদী নালায় কিন্তু পানি থাকছে না, সে কারণে কিন্তু এই যে শাপলা ফুলের যে কাণ্ড সেটি কিন্তু থাকছে না, সেগুলো মরে যাচ্ছে। একই সঙ্গে যে নির্বিচারে কৃষকরা কীটনাশক এবং অন্যান্য যে জৈব বা কীটনাশক পদার্থ ব্যবহার করে, সে কারণেই কিন্তু এই শাপলার যে মূল কাণ্ড সেগুলো মরে যাচ্ছে এবং অতি খরার কারণেও সেগুলো মরে যাওয়ার ফলে এই শাপলা বিলগুলো এখন কিন্তু শাপলা সংকটে পড়েছে। তো আমি এখন দাঁড়িয়েছি পটুয়াখালীর কলাপাড়া উপজেলার বালিয়াতলী ইউনিয়নে যে হারিপাড়া একটি বিল রয়েছে, এই বিলের শুধু একটি মাত্র স্থান রয়েছে আমার পিছনেই দেখতে পাচ্ছেন। এখানে এই স্থানটিতে কিছু শাপলার আমরা অস্তিত্ব খুঁজে পেয়েছি। গত এক সপ্তাহ খুঁজে গতকালকে এখানে এসে আমরা দেখতে পেলাম এখানে কিছু শাপলা ফুলের অস্তিত্ব রয়েছে। একই সঙ্গে আমার পাশে রয়েছে একটি খাল, সেই খালের দুই ধারেও কিছু শাপলা ফুল রয়েছে। এভাবে অস্তিত্ব সংকটে রয়েছে শাপলা ফুল। তো গ্রামীণ যে সকল মানুষ রয়েছে তারা বলছে যে এটি কিন্তু গ্রামীণ অর্থনীতিতেও একটা ভূমিকা রাখছে, কেননা এই শাপলা একটি পুষ্টি সমৃদ্ধ খাবার হিসেবে কৃষক পরিবাররা খেয়ে থাকেন এবং সেটি বাজারে বেচা বিক্রি করে অনেকে জীবিকা নির্বাহ করছে। এখন এই শাপলা ফুল টিকিয়ে রাখার জন্য বিশেষজ্ঞদের আরও গবেষণা এবং এটাকে স্থানীয় পর্যায়ে মানুষকে সম্পৃক্ত করার আহ্বান জানিয়েছে সংশ্লিষ্টরা। এই ছিল আমার কাছে সবশেষ। পটুয়াখালী থেকে যুক্ত ছিলেন সহকর্মী জসিম পারভেজ। বগুড়ার শাহজাহানপুরে উন্নত মানের সবজি চারা উৎপাদনে খ্যাতি ছড়িয়েছে দেশজুড়ে। 5টি গ্রামে গড়ে উঠেছে 2 শতাধিক সবজি চারার নার্সারি, যেখান থেকে প্রতি মৌসুমে বিক্রি হয় প্রায় 15 কোটি টাকার চারা। বিস্তারিত জানাচ্ছেন রাজীব সেলিম আর ছবি তুলেছেন সাইফুল সাগর। বগুড়ার শাহজাহানপুরের শাহনগর, বড়পাথার, কামারপাড়া সহ বেশ কয়েকটি গ্রাম পরিচিতি পেয়েছে চারা গ্রাম নামে। এসব গ্রামের প্রায় 90 হেক্টর ফসলি জমিতে গড়ে উঠেছে 2 শতাধিক নার্সারি, যেখানে উৎপাদিত মরিচ, টমেটো, ফুলকপি, বাঁধাকপি সহ বিভিন্ন সবজির চারা সরবরাহ হচ্ছে দেশের প্রায় 40টি জেলায়। আমাদের চারা বাংলাদেশে প্রায় 64 জেলাতে প্রায় মোটামুটি ধরনের যায় আর কি। দামে একটু কম, চারাও ভালো এবং চারাটা 100 বলছে ফালাছে। আষাঢ় মাস থেকে চারা বিক্রির মৌসুম শুরু হলেও অতিবৃষ্টিতে জমেনি কেনাবেচা। নার্সারি মালিকদের আশা ভারী বৃষ্টিপাত কমলেই চারা কেনাবেচা জমে উঠবে। গাড়লে মানে আরো আগে কিন্তু এখানে আবহাওয়ার জন্য গাড়ি আসতেছে না, বৃষ্টি বাদলের জন্য। তো এবারকার বর্ষাই বেশি, এই জন্য মনে করেন যে বর্ষার জন্য আগুন লাগাতে পারিনি। বৃষ্টির জন্য কোনো প্রকারে চারা বিক্রি হচ্ছে না এবং দামও খুব একটা বেশি না, খরিদ্দারও দূরে দূরে থেকে আসে না। ভালো মানের চারা তৈরি করায় এসব নার্সারির খ্যাতি ছড়িয়ে পড়েছে দেশ জুড়ে। সেই খ্যাতি ধরে রাখতে ও ভালো মানের চারা উৎপাদন করতে সংগঠন গড়ে তুলেছেন নার্সারি মালিকরা। ভালো চারা উৎপাদনে সমিতির মাধ্যমে পরীক্ষা নিরীক্ষা করে বীজ সরবরাহ করা হয় নার্সারিগুলোতে। সংগঠনের মাধ্যমে আমাদের হলো চারাগুলো উৎপাদন করা হয় এবং আমাদের দায়িত্বটা হচ্ছিল একটা ভালো বীজ তার মান গুণগত যাচাই করে সেটা আমাদের প্রত্যেকটা নার্সারিতে সরবরাহ করা হয়, যেটার মান অত্যন্ত ভালো, যে বীজের রোগ মুক্ত এবং সুস্থ সবল চারা কৃষকের হাতে তুলে দেওয়াই আমাদের দায়িত্ব। এ বিষয়ে কৃষি কর্মকর্তা জানান, নার্সারিগুলোতে ভালো বীজ নিশ্চিত করা, চারা বিপণন, প্রয়োজনীয় প্রশিক্ষণের ব্যবস্থা সহ নিয়মিত পরামর্শ দেওয়া হচ্ছে। আমরা নিয়মিত এগুলো মনিটরিং করছি, মনিটরিং করে আমরা যে টেকনিক্যাল সহযোগিতাগুলো সেটা দিচ্ছি। যেমন হচ্ছে আমরা রোগবালাই এবং হচ্ছে যখন যেটা হয়
রোগবালাই বিষয়ক পরামর্শ, পুষ্টি বিষয়ক পরামর্শ এগুলো আমরা উনিদেরকে দিচ্ছি। কৃষি বিভাগের প্রত্যাশা চলতি মৌসুমে চারা বিক্রি করে নার্সারি মালিকদের অন্তত 12 থেকে 15 কোটি টাকা আয় হবে। রাজীব সেলিম, এখন বগুড়া। প্রকল্প গ্রহণের 6 বছর পর শুরু হয়েছে যশোর ইপিজেড নির্মাণ। তবে প্রকল্পের ধীরগতি ও জমি অধিগ্রহণের টাকা পরিশোধ না করায় ক্ষুব্ধ স্থানীয়রা। এদিকে অপরিকল্পিতভাবে মাটি দিয়ে বিল ভরাট করে নির্মাণ কাজ শুরু করায় আশপাশের এলাকায় তৈরি হয়েছে জলাবদ্ধতা। এনামুল হকের ক্যামেরায় বিস্তারিত রিপন হোসেনের প্রতিবেদনে। 2019 সালের নভেম্বরে যশোরের অভয়নগর উপজেলার প্রেমবাগ ইউনিয়নে প্রায় 503 একর জমিতে ইপিজেড নির্মাণের প্রকল্প অনুমোদন দেয় সরকার, যেখানে পরিকল্পনা অনুযায়ী 438টি প্লটে বিনিয়োগের সুযোগ রয়েছে। এতে প্রায় 1.5 লাখ মানুষের প্রত্যক্ষ ও 3 লাখ মানুষের পরোক্ষ কর্মসংস্থান সৃষ্টি হবে। 6 বছর আগে অনুমোদন দেয়া হলেও জমি অধিগ্রহণ জটিলতায় আটকে ছিল প্রকল্পের কাজ। অবশেষে আরসিসি খাল খননের মধ্যে দিয়ে 3 মাস আগে শুরু হয়েছে সেই কাজ। চলছে মাটি ভরাট কার্যক্রম। তবে অধিগ্রহণের ক্ষতিপূরণের অর্থ পাননি বেশিরভাগ জমির মালিক। অন্যদিকে অপরিকল্পিতভাবে জমি ভরাট করা ও ড্রেনেজ ব্যবস্থা না থাকায় পাশের গ্রামগুলোতে দেখা দিয়েছে জলাবদ্ধতা। ইপিজেড হচ্ছে সরকারি ইপিজেড, এখন জমি অধিগ্রহণ করেছে সরকার। এখন সরকার টাকা এই জনগণকে খুব স্লো দিচ্ছে। আমরা টাকাটা পাচ্ছি না, আমরা জমিতে ধান চাষ করতে পারতেছি না, মাছ চাষ করতে পারতেছি না। তাহলে যে উন্নয়ন, সে উন্নয়ন তো এখন আমাদের গলার কাঠ হয়ে দাঁড়াইছে। আমরা এখন নিজেরা না খেয়ে মরতেছি। তাছাড়া আমরা যে দামে জমি দিচ্ছি, সরকার এখান থেকে জমি নিয়েছে, সেই দামে আমরা পাশেও কোনো জমি পাচ্ছি না। বালি ফেলাই সব কিছু তো বাদ হয়ে যাচ্ছে, এদের পানিও বেরোচ্ছে না, চলাফেরাও করা যাচ্ছে না। ব্যবসায়ী নেতারা বলছেন ইপিজেড এলাকায় সড়ক, রেল ও নৌপথে যোগাযোগের ব্যবস্থা রয়েছে, যা বিনিয়োগে উদ্বুদ্ধ করবে। একই সঙ্গে বাড়বে কর্মসংস্থান। একমাত্র নওপাড়া শিল্প শহরই আছে যে আপনার 3টা পথ পাশাপাশি, হাইওয়ে, রেলওয়ে এবং নদী। ইপিজেড হলে মনে করেন জাহাজ আসা যাওয়া বেশি হবে। আমাদের 3-4-5 হাজার শ্রমিক কাজ করে খেতে পারবে। ভারত থেকে যে সকল পণ্য আমদানি হয় সেগুলো সেখানে এসে রক্ষণাবেক্ষণ করা সম্ভব হবে। একদিকে ব্যবসার অনেক দুয়ার খুলে যাবে, অন্যদিকে আমার নওপাড়া আরও ডেভেলপড হবে। আমরা মনে করি এই ইপিজেডকে কেন্দ্র করে এই অঞ্চলের অর্থনীতি ব্যাপক গতি ফিরে পাবে। আপনি জানেন যে এখানে আমাদের যে সমস্ত উদ্যোক্তা আছে, আমরা তাদেরকে উৎসাহিত করছি। যশোর এলাকা বন্যা মুক্ত এলাকা, এখানে জমির খরচ কম। একটা উন্নয়ন করতে গেলে প্রথমে মাটি ভরাট করতে, সেই ধরনের খরচ এখানে অনেক কম। ভূমি অধিগ্রহণের টাকা জমির মালিকদের না পাওয়ার বিষয়ে প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন কাগজপত্র সংক্রান্ত জটিলতায় টাকা পরিশোধে সময় লাগছে। এছাড়া জলাবদ্ধতা নিরসন সহ নির্মাণ কাজ দ্রুত সময়ে শেষ করার আশ্বাস কর্মকর্তাদের। যারা আবেদন করেছে ভুক্তভোগী, তাদের আবেদন যাচাই বাছাই এবং শুনানির মাধ্যমে পর্যায়ক্রমে চেক বিতরণ করতেছেন। এই প্রক্রিয়াটা আরও যাতে দ্রুত হয় সে বিষয়ে ডিসি অফিসের সাথে আমাদের আলোচনা হয়েছে। ওনারা ওনাদের সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। আমাদের প্রতিবন্ধকতা বেশ কিছু আছে, তবে আশা করছি আমরা সব প্রতিবন্ধকতা কাটিয়ে আমরা আমাদের প্রকল্পের কাজ সময় মতো শেষ করতে পারবো। যশোর ইপিজেড নির্মাণে ব্যয় ধরা হয়েছে 1,678 কোটি টাকা, যার মেয়াদ শেষ হবে 2026 সালের 31 ডিসেম্বর। এখন যশোর। বাংলাদেশকে ঝুঁকিপূর্ণ তালিকাভুক্ত করে ভিসা দেয়া আশঙ্কাজনক হারে কমিয়েছে কানাডা। কয়েক মাসে 61% হ্রাস পেয়েছে ভিসা দেওয়ার হার, জানিয়ে উদ্বিগ্ন অভিবাসন নিয়ে কাজ করা কর্মকর্তারা। এখনই সরকারকে বিষয়টি নিয়ে আলোচনার আহ্বান তাদের। কানাডা থেকে আরও জানাচ্ছেন সৈয়দ ইফতেখার। বাংলাদেশি ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষায় যে কটি দেশ পছন্দের শীর্ষে, তার মধ্যে কানাডা অন্যতম। সারা বিশ্ব থেকেই এ দেশে পড়তে আসেন শিক্ষার্থীরা। তবে সেই সুযোগ অনেকটাই হ্রাস পেয়েছে বাংলাদেশিদের জন্য। এমনকি ভিজিটর বা পর্যটক ভিসা কিংবা কাজের ভিসাও হয়ে গেছে সীমাবদ্ধ। আদতে গেল বছর থেকেই বাংলাদেশি পাসপোর্টধারীদের ভিসা দেয়া কমাতে শুরু করে কানাডা। সরকারি পরিসংখ্যান বিশ্লেষণে দেখা গেছে 2025 সালের মাঝামাঝি এসে আশঙ্কাজনক হারে কমেছে এই হার। অটোয়ার নীতির কারণে প্রায় 61% হ্রাস পেয়েছে ভিসা। হাই রিস্ক কান্ট্রিগুলো বলতে তারা ইঙ্গিত করেছে মূলত ইন্ডিয়া, বাংলাদেশ এবং নাইজেরিয়া। হ্যাঁ, অবশ্যই সেক্ষেত্রে বাংলাদেশ তো একটু স্পেশাল ব্ল্যাক লিস্টেড তালিকা বা রেড লিস্ট তালিকা যাই বলেন না কেন সেখানে আছেই। কিন্তু এখানে একটা যেটা বোঝার ব্যাপার আছে সেটা হচ্ছে যে
সম্প্রতিকালে যতগুলো নিয়ম পরিবর্তিত হচ্ছে সেখানে কিন্তু আসলে সংশোধনও করা হচ্ছে অনেক কিছুই। তার মানে এমনভাবেই রুলগুলোকে সংশোধন করা হচ্ছে যেখানে কিন্তু আসলে যারা যোগ্য নয় তারা অটোমেটিক সরে পড়বেন। পড়তে আসার সুযোগ হারাচ্ছে হাজার হাজার মেধাবী তরুণ। সেপ্টেম্বর ইনটেককে বলা হয় সবথেকে বড় মৌসুম। এই সময়ও খুবই কম মিলছে ভিসা। কানাডা যাদের ডেস্টিনেশন হবে আর একটু হয়তো ওয়েট করতে হবে, কারণ তাদের আবাসন সমস্যার অনেক কিছু এখন সলভ হচ্ছে এবং জবেরও ক্রাইসিসটা আগের চাইতে একটু বেটার বলে মনে হচ্ছে এবং বিভিন্ন ইউনিভার্সিটিগুলো সরকারের সাথে নেগোসিয়েশন করার চেষ্টা করতেছে এবং এই সমস্যার হয়তো খুব দ্রুত উত্তরণ করবে। বাংলাদেশের সঙ্গে ভিসার জটিলতায় আছে ভারতও, তবে তারা ইতোমধ্যেই কানাডা সরকারের সঙ্গে আলোচনা চালাচ্ছে। এই বিষয়ে বাংলাদেশকেও তৎপর হওয়ার পরামর্শ বিশ্লেষকদের। কানাডার সরকারি তথ্য বলছে গেল বছর বিশ্বের বিভিন্ন দেশের প্রায় 15 লাখ মানুষকে পর্যটক ভিসা দেয় কানাডা, যা 2023 সালের প্রায় 18 লাখের তুলনায় কম। মূলত আশ্রয় প্রার্থীদের উল্লেখযোগ্য উৎস হয়ে দাঁড়িয়েছে এমন কিছু দেশের ক্ষেত্রে এই পতন অত্যন্ত তীব্র। বাংলাদেশিরা এসে আশ্রয় প্রার্থী হতে আবেদন করছেন বিগত কয়েক বছর ধরে অনেক বেশি, যার অধিকাংশই ভুয়া। তাছাড়া ভুয়া কাগজপত্র দিয়ে ভিসার আবেদন সঠিকভাবে আবেদন করতে না পারার ব্যর্থতাও কমিয়েছে এই হার। সব মিলিয়ে উচ্চ ঝুঁকিতে বাংলাদেশ। সৈয়দ ইফতেখার, এখন, কানাডা। এবার খেলার খবর। বিএফএফ গেমস ন্যাশনাল কোয়ালিফায়ার্স রোড টু রিয়াদ 2025 এই প্রতিপাদ্যকে সামনে রেখে আনুষ্ঠানিকভাবে এই ফুটবলে যাত্রা শুরু করল বাফুফে। বাফুফের প্রাথমিক লক্ষ্য রোড টু রিয়াদ স্পোর্টসে বাংলাদেশের প্রতিনিধিত্ব নিশ্চিত করা। বাংলাদেশে এই ফুটবল নিয়ে আরো জানাচ্ছেন ফারহান ইহসান। যে মোবাইল গেমসে বাচ্চাদের আসক্তি নিয়ে পরিবারের দুশ্চিন্তা, সেই মোবাইল গেমসেই মিলবে দেশকে প্রতিনিধিত্ব করার সুযোগ। দেরিতে হলেও আনুষ্ঠানিকভাবে এই স্পোর্টস ক্রীড়াক্ষেত্রে স্বীকৃতি পাওয়ায় এই নিয়ে বেশ আশাবাদী বাংলাদেশ ফুটবল ফেডারেশন। এবার লক্ষ্য বিশ্বমঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব নিশ্চিত করা। বিশ্ব ফুটবলের জনপ্রিয়তা আকাশচুম্বী। সেই ফুটবলের অনলাইন গেমস, ফিফা সিরিজ কিংবা পেস গেমস বাচ্চা কিংবা তরুণ সবার কাছেই বেশ জনপ্রিয়। এবার রোড টু রিয়াদ স্পোর্টস 2025কে সামনে রেখে কাজ শুরু করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। স্পোর্টসের ভিউয়ারশিপ কিন্তু এক্সপোনেনশিয়ালি বাড়তেছে। ওই স্পোর্টসের ভিউয়ারশিপ দিয়েও কিন্তু বিএফএফ এর আয়ের একটা জায়গা আছে, আবার যারা খেলবেন তাদেরও কিন্তু একটা কমার্শিয়াল ভায়াবিলিটির জায়গা আছে। রকেট লিগ, ফুটবল কনসোল ও ফুটবল মোবাইল 3 ক্যাটাগরিতে প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে টিম বাংলাদেশ। বিজয়ী খেলোয়াড়দের সুযোগ থাকছে বাংলাদেশকে এশিয়া ইস্ট এবং ওশেনিয়া অনলাইন রিজিওনাল কোয়ালিফায়ার্সে প্রতিনিধিত্ব করার। মিলবে মোটা অঙ্কের আর্থিক পুরস্কার। ইয়াঙ্গার জেনারেশনরা কিন্তু এখন স্পোর্টসের মাধ্যমে দেশকে এগিয়ে নিতে পারে। তাই আমরা সামনে দেখতে চাই যে বাংলাদেশের ন্যাশনাল জার্সি পরে বাংলাদেশের পতাকা হাতে নিয়ে অফিসিয়ালি আমরা রোড টু রিয়াদে আমাদের যাত্রা শুরু করতে যাচ্ছি। সাম্প্রতিক সময়ে দেশের নারী ফুটবলে বেশ কিছু সাফল্যের দেখা মিললেও দেশের ফুটবলের অফিসিয়াল ওয়েবসাইটে চরম দৈন্যদশা। বিপিএল এর ক্লাবগুলোকেও ডিজিটাল ফেজে যুক্ত করতে চান সভাপতি তাপি দাওয়াল। ডেফিনেটলি আমাদের ভিশন আছে আমাদের ওয়েবসাইটটাকে ডেভেলপ করা। আমাদের নেক্সট ভিশন আছে, এটাকে স্পিন অফ বলা হয়, যে মেয়েদের টিম, ছেলেদের টিম বা লিগ যত বড় হবে একটা অ্যাক্টিভিটিগুলোকে স্পিন অফ করে করে ডেডিকেটেড ওয়েবসাইটস, ফেসবুক সাইটস অ্যান্ড সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মসগুলোকে ব্যবহার করা। ইন এডিশন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের একটা অ্যাপ থাকা উচিত, যে অ্যাপের মাধ্যমে অনেক তথ্য পাওয়া যায় এবং কমার্শিয়াল অনেক ভেঞ্চার্সও ক্রিয়েট করা যায়। মাঠের খেলা ও ভার্চুয়াল ফুটবলে যুগসূত্র দেখতে চায় বাফুফে। হামজা চৌধুরী ও দেশের বাইরের লিগে খেলোয়াড়রা আগে থেকে আছেন ফুটবলে। এবার র্যাঙ্কিংয়ে উন্নতি ঘটলে ভবিষ্যতে দেশি ফুটবলারদের প্রোফাইলও দেখা মিলবে এই অনলাইন গেমসে। ফারহান ইহসান, এখন, ঢাকা। বাফুফের ভবন সংলগ্ন আরামবাগ মাঠে চলছে কৃত্রিম টার্ফ বসানোর কাজ। আবহাওয়া অনুকূলে থাকলে আগামী সপ্তাহেই শেষ হবে টার্ফের কাজ। আগস্টের 31 তারিখেই পুরোপুরি খেলার উপযোগী হবে এই মাঠটি। বিস্তারিত ফারহান ইহসানের প্রতিবেদনে। দেশীয় ফুটবলে টার্ফের ব্যবহার নতুন কিছু নয়। বেশ কিছুদিন ধরেই কমলাপুর ও বাফুফে সংলগ্ন আরামবাগ মাঠে চলছে টার্ফ বসানোর কাজ। অনেকটা ঢিমের তালে চললেও এবার পুরোদমে চলছে প্রস্তুতি। ঝড় বৃষ্টি কিংবা রোদের সাথে নিয়মিত সখ্যতা ফুটবল মাঠের। বহু ইতিহাসের সাক্ষী জাতীয় স্টেডিয়ামের মাঠের কাজ নিয়ে রয়েছে নানা অভিযোগ। 5 বছর ধরে মাঠের প্রস্তুতি চললেও এখনও বাকি সংস্কার কাজ। জাতীয় স্টেডিয়ামের পাশাপাশি বাফুফে ভবন সংলগ্ন মাঠে পুরোদমে চলছে টার্ফ বসানোর কাজ।
31 আগস্টের মধ্যে পুরোপুরি খেলার উপযোগী হবে এই মাঠ। আমরা এটার তো আপনারা জানেন সাব বেজের কাজ শেষ, ফিফা থেকে সাব বেজের যে টেস্টগুলো ছিল সেগুলোর অ্যাপ্রুভাল আমরা পেয়ে গেছি। টেস্ট রিপোর্ট দেখার পর অ্যাপ্রুভাল পাওয়ার পরপরই আমরা টার্ফ লে শুরু করে দিয়েছি। তো আমরা আশা করতেছি আজকে যে ওয়েদারটা আমরা দেখতেছি এরকম ওয়েদার হলে আর 5-6 দিনের কাজ আছে, আর বৃষ্টি হলে বৃষ্টির দিনটা আমাদের কনসিডার করতে হবে। এত দামি প্রোডাক্টটাকে এই লেস স্ট্যান্ডার্ড কাজটা আমরা করতে চাই না। কমলাপুর মাঠে ইরিগেশন সিস্টেম থাকলেও আরামবাগ মাঠে নেই সেচ ব্যবস্থাপনা। সব ধরনের পরীক্ষা নিরীক্ষা শেষ হলেই পুরোপুরি হবে টার্ফ লের কাজ। কমলাপুর স্টেডিয়ামের সাব বেজের টেস্টও হয়ে গেছে, সেটাও ফিফার আমরা অ্যাপ্রুভাল পেয়ে গেছি। সো এখন 1 তারিখের মধ্যেই আমরা মানে এইটার লে করা শেষ হলে আমরা ওইখানে শুরু করে দিব। ফিফার স্ট্যান্ডার্ড টার্ফ হওয়ায় খেলোয়াড়দের ইনজুরিতে পড়ার ঝুঁকিটাও এবার খুব কম। আছে শক অ্যাবজর্ব সিস্টেম ও রাবারের ব্যবহার। প্লেয়ারদের ইনজুরিটা প্রিভেন্ট করার জন্যই এই শক অ্যাবজর্ব সিস্টেমটা। জেনারেলি আমরা যেগুলো দেখি বিভিন্ন জায়গায় আমাদের পাড়া মহল্লায় যে টার্ফগুলো হয় ছোট ছোট ফিল্ড, সেখানে কিন্তু ইনফিল্ড সিস্টেমটা এরকম না, শুধু ঘাসটা থাকে, প্লেয়ার পড়লেই ইনজুরিতে পড়তেছে। ওইখানে পড়ে যাওয়া মানেই হলো ইনজুরি। আর আমাদের এখানে শক প্যাড হিসেবে আমাদের এই রাবার ইনফিল্ডটা থাকতেছে, সো এখানে পড়লে আর ওই ইনজুরিটা থাকবে না। আগের টার্ফ 14 বছর স্থায়ী হলেও নতুন টার্ফের স্থায়িত্ব নির্ভর করবে মূলত রক্ষণাবেক্ষণের উপর। কমলাপুরের টার্ফেও বাকি 20 থেকে 25 দিনের কাজ। তবে বড়ি আবহাওয়ায় কিছুটা চ্যালেঞ্জও রয়েছে। ফারহান ইহসান, এখন, ঢাকা। শেষ করছি এখন সকাল। তবে যাওয়ার আগে শিরোনামগুলো আরও একবার। 3 ধাপে হালনাগাদের পর চূড়ান্ত ভোটার দাঁড়াতে পারে 12 কোটি 80 লাখের বেশি। 31 অক্টোবর 18 পূর্ণ হলেই তালিকাভুক্ত। রাজধানীতে বাড়ছে ডেঙ্গুতে মৃত্যু, হাসপাতালগুলোতে রোগীর চাপ, ঝুঁকিতে জটিল রোগে আক্রান্তরা, বলছেন বিশেষজ্ঞরা। শনাক্ত না করি তাহলে জটিল রোগে যারা আগের থেকেই আছে তারা কিন্তু এইসব রোগেও মারাত্মক অসুস্থ হয়ে পড়তে পারে। নোয়াখালীতে ধর্ষণ থেকে বাঁচতে ছাদ থেকে লাফিয়ে বাঁচলেন গৃহবধূ। পা ভেঙে হাসপাতালে ভর্তি, মামলার পর 2 জন গ্রেপ্তার। তীব্র গ্যাস সংকটে আশুগঞ্জ সার কারখানায় 6 মাস উৎপাদন বন্ধ, প্রতিদিন গড়ে লোকসান প্রায় 4.5 কোটি টাকা। এবং ঝুঁকিপূর্ণ ঘোষণার পর সহজেই মিলছে না বাংলাদেশিদের কানাডীয় ভিসা, সরকারকে আলোচনার তাগিদ বিশেষজ্ঞদের। বিভিন্ন ইউনিভার্সিটিগুলো সরকারের সাথে নেগোসিয়েশন করার চেষ্টা করতেছে এবং এই সমস্যার হয়তো খুব দ্রুত উত্তরণ করবে। এই ছিল এখন সকালের আয়োজনে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়াও ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।